অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের অভিযানে মোট ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাকিব হাসানের রিপোর্ট। শুক্রবার গাজীপুরে সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এরপরই গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এই অপারেশনের প্রথম দিনেই গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে বহু আওয়ামী নেতাকর্মী। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুরে মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যতদিন ডেভিল শেষ না হবে ততদিন পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, যেসব জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করা হবে এই অপারেশনের মধ্য দিয়ে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। পুলিশ যেন কোমর সোজা করে দাঁড়াতে পারে সেজন্য সরকার কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে বলেও জানান এই সিনিয়র সচিব। সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। গতকাল জানেন যে ডেভিল হান্ট যে অপারেশন, সেই অপারেশনের ফলে কিন্তু সারা রাত যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু এখনও পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ। এখন এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার যে গারত, যে এখান থেকে আসামিদেরকে আদালতে হাজির করে এখান থেকে তাদেরকে কারাগারে প্রেরণ করবে। আমি এখন সেই দৃশ্যটাই দেখানোর জন্য চেষ্টা করছি। যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছে তাদের যারা গ্রেফতার হয়েছে তাদেরকে শেষ বিদায় জানানোর জন্য। এবং আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি মামলা হয়েছে গাজীপুর সদর থানায় ২২৯ জনের নামে এবং এখানে প্রায় ৩৩ জনকে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদেরকে সেটি কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তের যে পরিস্থিতি, গারদের সামনে মানুষের যে আত্মীয় স্বজন তারা কিন্তু অপেক্ষা করছে এবং তারা যে বিষয়টি এখন পর্যন্ত এখান থেকে জানা যায় যে এই ৮২ জন আসামিদেরকে ক্রমান্বয়ে কিন্তু কারাগারে প্রেরণ করা হচ্ছে এবং তাদের নামে যে সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাই ডেভিল হান্ট অপারেশন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কথা বলেন। কারো ফাঁদে পা না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, অন্ধকার দূর করতে আলোকবর্তিকা জ্বালিয়ে রাখতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষে রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে করে অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলছে। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট
যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাতে চাই যে সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপনাদের যে প্রোগ্রাম তার দরকার নেই কথা। অপারেশন ডেভিল হান্ট চলছে, অপারেশন ডেভিল হান্ট কি ভাই, আমরা তো বাইরে ছিলাম। তিনি বলেন, ফেসিবাদ ও তার দোসরদের গ্রেফতারে আরও আগেই অভিযান চালানো উচিত ছিল। ডেভিল হান্ট জানি না, একমাত্র অপারেশন ডেভিল হান্ট আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনের একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদীরা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই সেরে উঠছে। অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে নির্বাচনের গণহত্যা হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বিকেলে বাংলাদেশ জামাত ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। জামাতের আমির আরও বলেন, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সিদ্ধান্ত যতদিন সঠিক হবে না ততদিন দেশের পরিস্থিতি ঠিক হবে না। অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমির বলেন, দেশে এখনো ডেভিলরা রয়ে গেছে, তাদের দমন করা প্রয়োজন। ডেভিল হান্ট যেটা রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। সত্যিকারের ডেভিলরা যদি হান্ট হয়, নির্বাচিত সরকার বলেই তো যারা 15 বছর ছিলেন তারাই তো এই দেশের এই অবস্থা বাজিয়েছেন। তো সরকার নির্বাচিত হলে গেলেই যে ভালো সরকার হবে এটা বলা যাবে না। আমি আগেই বলেছি যে ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। এই জন্য অতীত যার ভালো, বর্তমান যার ভালো, আশা করা যায় ভবিষ্যৎ তার ভালো হবে। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ করবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে, তবে রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না যোগ করেন তিনি। যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। 2023-2024 অর্থ বছরের ফাইনাল হিসাব জিডিপির গ্রোথ হচ্ছে 4.22, যেটা আগে দেখানো হয়েছিল 5.8 সামথিং। আপনি একটু দেখে নিন, এটা 4.22%, যেটা আগে দেখা হয়েছিল প্রভিশনাল গ্রোথে দেখানো হয়েছিল 5.82। The final figure হচ্ছে 4.22%। জিডিপি সাইজ বলা হচ্ছে এখন বাংলাদেশের টাকায়, বাংলাদেশি টাকায় হচ্ছে 50,027 বিলিয়ন টাকা, যেটা $450 বিলিয়ন। প্রত্যেকটা ল এনফোর্সিং এজেন্সি কে কি কাজ করছে সেটা যাতে খুব ভালো কোঅর্ডিনেট করা যায়। তো আপনারা জেনে খুশি হবেন যে আজকে 6টায় এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে। রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের ফলে অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন।
তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকতে চায়। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসিবিটার সাংবাদিকদের সংগঠন RFED অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে সিইসি AMM নাসিরউদ্দিন বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত হয়েছে। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো? 100টা কারণ বলতে পারবেন, কেউ 200টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে 1 নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা না করা যায়, তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে। বিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ভোটের সময় নিয়ে ইসিকে কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে দলটি। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমরাও যদি মনে করি যে কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 4 দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগ থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন ম্যাট শিক্ষার্থীরা। বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে যেতে চাইলে হাইকোর্ট এলাকার সামনে তাদের ধাওয়া দেয় পুলিশ। এতে অন্তত 11 জন আহত হয়। এর আগে 4 দফা দাবিতে বেলা 11টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাট শিক্ষার্থীরা। দুপুর 2টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে শাহবাগে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। এক পর্যায়ে দাবি আদায়ে বিকেলে শিক্ষার্থীদের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যায়। এর মধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীরা। একটা মিটিং করে, যে মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 7 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো তারা পূরণ করবে। অথচ দেখা যায় যে আজকে 7 দিন পের হয়ে আজকে 9 তারিখ হয়ে গেছে, 22 তারিখের পর আজকে 9 তারিখ, অথচ তারা আমাদের একটি দাবিও এখন পর্যন্ত পূরণ করে নাই। সরকার যদি এটা কোনো আমলে না নেয়, সেই ক্ষেত্রে আমরা রাজপথেই অবস্থান করব। সেই ক্ষেত্রে আমাদের যতদিন সময় লাগে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া রাজধানীর চাংখারপুলের ঘটনায় গ্রেফতার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার পৃথক 4টি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা ও রিমান্ড দেন। পরে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। প্রথম অ্যাপ্লিকেশন ছিল চাংখারপুলের সুজন কনস্টেবল 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছিলেন এবং 12/1/2025 তারিখে সে ট্রাইব্যুনাল কর্তৃক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আজকে আমরা তাকে ইন্টারোগেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা আবেদন মঞ্জুর করেছেন। 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, যাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন
80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন ল এনফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালতে আদেশ দেন। এর আগে শনিবার মোল্লা নজরুল ইসলামকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবার মাই টিভি বিশেষ। গেল 1.5 দশকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো দলীয়করণ করা হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনকেও, যার কারণেই এই প্রতিষ্ঠানটি থেকে প্রথিতযশা ইসলামিক লেখকদের বই প্রকাশ না করে দলীয় লেজুর বৃত্তি করা বিতর্কিত বিভিন্ন লেখকদের বই প্রকাশ করা হতো বলে অভিযোগ। ধর্ম উপদেষ্টা বলছেন, এবার এই প্রতিষ্ঠানটি থেকে দূর করা হবে এই সকল অনিয়ম। মাহবুব সৈকতের রিপোর্ট। গেল 1.5 দশকে দলীয়করণের ছোবলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে দেশের অধিকাংশ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাদ পড়েনি ইসলামিক ফাউন্ডেশনও। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্মীয় চেতনার আলোকে এই প্রতিষ্ঠানকে পরিচালনার কথা থাকলেও তার বিপরীতেই পরিচালিত হয়েছিল ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক বিভিন্ন গ্রন্থ প্রকাশ করা হতো। প্রকাশের ক্ষেত্রে দেশের বিশেষজ্ঞ এবং সর্বজন গ্রহণযোগ্য লেখকের বই এবং অনুবাদ গ্রন্থ অগ্রাধিকার দেয়া হতো। কিন্তু তথ্য অনুযায়ী মতাদর্শের ভিন্নতা থাকার কারণে গেল 1.5 দশকে আওয়ামী লীগ শাসন আমলে এই প্রতিষ্ঠান থেকে এক এক করে বাদ দেওয়া হয়েছে সেসব বিশেষজ্ঞ লেখকদের বই, আর তার স্থানে জায়গা দেওয়া হয়েছে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা বিভিন্ন বিতর্কিত লেখকদের বই, যার বিষয়বস্তু ইসলামিক কিংবা ধর্মীয় না হয়ে তোষামোদিতে ভরপুর ছিল। নতুন প্রেক্ষাপটে এসব অনিয়ম দূর করার কথা বলছেন ধর্ম উপদেষ্টা। আগে যে সমস্ত বইগুলো আউট অফ প্রিন্ট বাজারে নাই, অথচ ঘাটতি আছে, চাহিদা আছে, এগুলো আমরা রিপ্রিন্ট করব। আমাদের একটা অনুবাদ বিভাগও আছে, আরব বিশ্বের অনেক বড় স্কলাররা বিভিন্ন বিষয়ে বই লিখছেন, এগুলো আমরা ট্রান্সলেশন করে আমাদের ভালো অনুবাদক দল আছে, অনুবাদকদের মাধ্যমে, সম্পাদকদের মাধ্যমে এই বইগুলো আমরা ট্রান্সলেশন করে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে বাজারে নিয়ে আসব। প্রকাশনী সহ ইসলামিক ফাউন্ডেশনকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সৃষ্টির লক্ষ্যে এগিয়ে নেয়ার কথাও জানান ডক্টর আফামা খালিদ হোসেন। একটা ধর্মীয় আবহ, একটা সামাজিক সম্প্রীতির একটা আবহ তৈরি করার জন্য ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও করে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয় বিটে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এজন্যই অনেক সময় বলা হয় IMF-এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় বলেও জানান অর্থ উপদেষ্টা। কীভাবে আমরা রাজস্ব ব্যয়টা কমাবো, কারণ এই ব্যয়টা কমালে কিন্তু আমি পজিটিভ সোশ্যাল সেক্টর, এডুকেশন, এগ্রিকালচার প্লাস যে প্রবাসীর জন্য আরও অনেক কল্যাণকর হিসেবে করতে পারতাম ওদের জন্য, যেটা বলুন। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 25 কর্মকর্তার নামে সেফ ডিপোজিট লকার খুঁজে পায়নি দুদক। অভিযান শেষে এ তথ্য জানিয়েছে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান। তিনি জানান, যে 25 জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে অভিযান চালানো হয় তাদের নামে লকার নেই। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালাবে দুদক। এর আগে দুপুর 12:30টায় দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে 8 সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালাতে আসে। আদালতের অনুমতি সাপেক্ষে অনুসন্ধান চালানো হয়। 25 জন কর্মকর্তার একটা তালিকা নিয়ে এসেছিলাম। যেই নামগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, আমরা নিজেরা এসেছি যাতে নিজেরা করে রেজিস্টার পরীক্ষা করে দেখতে পারি এবং আমরা যাতে নিজেরা সন্তুষ্ট হই। এই কারণে কিন্তু আমরা ভল্ট খুলে
তারপরে এই রেজিস্টার বের করে নামগুলো আমরা দেখেছি, ওই নামে কোনো লকার বা সেফ ডিপোজিট আমরা পাইনি। কমিশন যদি মনে করেন যে অন্যান্য ভোট দেখতে হবে, তাহলে দেখা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 10টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর গুলশানের গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা আগামীকাল বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে হবে। এরপর তৃতীয় জানাজা শেষে বাদ মাগরিব নিজ গ্রাম ময়মনসিংহের দাপুনিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।